এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি সমসাময়িক ইস্যু নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় তারেক রহমানের দেশে ফেরায় রাজনীতিতে কী প্রভাব পড়তে পারে, জামাত এনসিপি নির্বাচনী আসন সমঝোতা হলে জোট ও ভোটের রাজনীতিতে এনসিপি তার স্বকীয়তা হারাবে কিনা, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে ইনকিলাব মঞ্চের শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচির যৌক্তিকতা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ ও ঢাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামকে। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি। আমি এম এ আজিজ, আপনার কাছে প্রশ্ন রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে আসলেন, আজকে তৃতীয় দিন চলছে। রাজনীতিতে কি ধরনের সুবাতাস বইছে, আবার তার যারা প্রতিপক্ষ রাজনীতি করেন বা প্রতিদ্বন্দ্বী রাজনীতি, তারা বলছেন যে রাজনীতির মেরুকরণটা একপাক্ষিক হয়ে যাচ্ছে। আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, তারেক রহমান দেশে আসবে কি আসবে না, এমনকি যেদিন রওনা হবে লন্ডন থেকে সেদিনও ধারণা ছিল সে আদৌ আসবে কি না। এই সংশয় কাটিয়ে এখন দেশে আসছে। এটা তো একটা নতুন, ধরেন একটা ব্যক্তি 17 বছর বিলেতে ছিল, সেখানে উত্থান পতন আছে, ধরেন বাধ্য হয়েছিল। হ্যাঁ, বাধ্য হয়েছিল। তো এখন 17 বছর, আমার পজিটিভ দিকটা হচ্ছে 17 বছর যে দেশ অনুসরণ করে আমরা গণতন্ত্র চর্চা করি, সেখানে উত্থান পতন আছে। ব্রিক্সের সময় ঝামেলা হয়েছে, সে দেশের রাজা আছে, তারপরে সেই রাজার ক্ষমতা আছে, প্রধানমন্ত্রী আছে, তারপরে অলিখিত কনস্টিটিউশন, তারপরে ওই সরকার ওই দেশ প্র্যাকটিস হয়। আমি 10 দিন আমার ছেলের কাছে গেছিলাম, 10 দিন ছিলাম লন্ডনে। আমারই তো মনোজগতে পরিবর্তন ঘটে 10 দিনে। 17 বছরে তো সে আসলে বিলেতি হয়ে গেছে। চিন্তা, সেখানে গণতন্ত্র দেখেছে, আইনের শাসন, সুশাসন, কিভাবে ডিসিপ্লিন হইতে মানুষ চলাফেরা করতেছে। এটা কিন্তু তার মনের অজান্তেই প্রশিক্ষণ নিয়ে আসতেছে। এটা দেশের জন্য দরকার, কারণ আমাদের রাজনীতিতে আপনি দেখেন 54 বছরে আমরা বলি অনেক সূচকে এগোচ্ছি, কিন্তু রাজনীতির সূচকে পিছাচ্ছি। এই মুহূর্তে ধরেন অভ্যুত্থানের শক্তির ভিতরে যেভাবে আপনার বিরোধ চাঙা হচ্ছে, সামনে নির্বাচন এদেশে জরুরি। নির্বাচনটা এখন যে অবস্থা চলছে এই সরকারের সময়, বিনিয়োগ নাই বলে শুধু আপনার রিজার্ভ ছাড়া আর কিছু নাই, এদেশে কোনো কিছু চলছে না। সুতরাং বিশ্বব্যাংক প্রকাশ করেছে আগামী বছরে জিডিপি গ্রোথ হবে বাংলাদেশে 3.5%, অর্থাৎ দুর্ভিক্ষ হবে তো বাংলাদেশে। তো সুতরাং এখন অবশ্যই একটা নির্বাচন দরকার, নির্বাচিত সরকার আসা দরকার। আমার মনে হয় তারেক রহমান দেশে আসছে, এখন ধরেন কিছু তার আনুষ্ঠানিকতা শেষ করে তারপরে নির্বাচনে ধরেন সে দেশে আসার সাথে সাথে কিন্তু বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা কিন্তু চাঙ্গা হয়ে গেছে, উজ্জীবিত হয়ে গেছে, চাঙ্গা হয়ে গেছে। এখন তার কারণে যদি একপাক্ষিক হয়ে যায়, কিছু করার নাই, কারণ দল তো তার দল সেই জায়গায় আছে। সুতরাং এটার তো একটা ইম্প্যাক্ট আছে বিএনপির ভিতরে। তবে নর্মালি দেখেন 111 সহ 17 বছর, এই 5 সহ 17 বছর, এই 17 বছর কিন্তু বিএনপির বিরুদ্ধে মামলা হামলা কত কিছু, আয়নাঘর কত কিছু ঘটছে, কিন্তু একটা সদস্য কিন্তু পরিবর্তন হয়নি। সুতরাং ভোটের সময় তারা কিন্তু ভোট দিয়ে ফেলবে আমার ধারণা। এখন ধরেন এবারে দেখা গেছে 1 বছর আগে জামাত নমিনেশন দিয়েছে, মূল প্রতিপক্ষ বিএনপির, তারা 1 বছর ওয়ার্ক করেছে, বিএনপির প্রার্থীরা পারে নাই। তো সেক্ষেত্রে বিএনপির কিছু অগ্রগতি আছে, ভোটার সংখ্যা বেড়েছে, এটা ঠিক। তবে আমার ধারণা যে আগের হিসাবে জামাত তার বেশি ছিল বিএনপি, এবং আওয়ামী লীগ কম বেশি একই রকম চলছে। তো এবারে জামাতের সাথে কন্টেস্ট হবে, এতে কোনো সন্দেহ নাই। জামাতের ভোট বেড়েছে, আর তারপরে 8 দল আছে, 8 দলের কিছু ভোট ওখানে যোগ হবে। বিএনপির সাথেও তাদের শরিক দলের ভোট কিছু যোগ হবে। সুতরাং আমার তো মনে হয় যে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন। তবে
তারেক রহমানের কাছে প্রত্যাশা অনেক। এই ধরনের একটা বিধ্বস্ত আমি ধরেন স্বাধীনতা যুদ্ধের সময় পরে যে বিধ্বস্ত দেশ প্রায় এরকম সব অচল হয়ে আছে, হ্যাঁ। তো সুতরাং তার কাছে প্রত্যাশা কিন্তু অনেক। সুতরাং তাকে এরপরেও আমি বলবো যে তিনি এখন যে রাজনৈতিক যে আপনার যে অন্তর্দ্বন্দ্বই বলবো আমি, যে অভ্যুত্থানের শক্তির ভিতরে এখন তো আওয়ামী লীগ নাই, অভ্যুত্থানের শক্তির ভিতরে এটার ব্যাপারে একটা সহনশীল, অর্থাৎ একটা অন্ততপক্ষে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য যে সম্পর্কটা তৈরি, সেই সম্পর্কটা তো হওয়া উচিত। নইলে নির্বাচনে তো এই সরকার যেসব স্টেপ নিয়েছে আমি পরে আলাপ করে দেখবো যে নির্বাচন নিয়ে তো সংশয় আছে। জনাব তারেক রহমান তিনি একবার ঘোষণা করেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং পরে বলছেন যে উই হ্যাভ এ প্ল্যান। সেটা নিয়ে আমরা আপনার সাথে আলোচনা করব। আমি যেতে চাই শহীদুল ইসলাম। তারেক রহমান যেদিন বাংলাদেশে মাটিতে পা রাখলেন, সেদিন দেখলাম যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তাকে স্বাগত জানিয়েছেন। তো মানে এই যে রাজনীতির মেরুকরণটা মানে কেমন হচ্ছে, কি মনে করছেন? তো ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে এনটিভির দর্শক শ্রোতাদেরকে, একই সাথে আমার সহ আলোচক আমাদের সাংবাদিক নেতা বড় ভাই জনাব এম এ আজিজকে। তো আপনি যে বিষয়টি আনলেন যে তারেক রহমান রাজনীতিতে ছিলেন দীর্ঘদিন থেকে, দেশে প্রত্যাবর্তন করেছেন, দেশে প্রত্যাবর্তনের পরে বাংলাদেশ জামাত ইসলামের আমির ওনাকে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তো রাজনীতিতে কী ধরনের মেরুকরণ হতে পারে? তো দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো রাজনীতিতে রয়েছে। তারেক রহমান দীর্ঘদিন বাইরে ছিলেন সত্যি কথা, কিন্তু তিনি সরাসরি ওইখানে ভার্চুয়ালি দলকে নেতৃত্ব উনিই দিয়েছেন। আমরা বলবো ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এতদিন চলেছে। এতদিন উনি দূর থেকে ভার্চুয়ালি তাদেরকে নির্দেশ দিতেন, এখন উনি সরাসরি এসছেন। তো সরাসরি আসাতে তো কিছুটা পরিবর্তন তো আছেই। তার জনশক্তি, তার বিএনপির কর্মী নেতারা তাকে কাছ থেকে পাচ্ছেন এখন, এটা যেমন পজিটিভ দিক আছে। তো একই সাথে রাজনীতিতে যে গণতন্ত্রের একটি প্রক্রিয়া, আমরা যেটাকে প্রত্যাশা করি, বাংলাদেশের মানুষ যেটা প্রত্যাশা করেছে, বাংলাদেশের একটি রাজনীতির একটি গুণগত পরিবর্তন দরকার ছিল। তো সেই প্রত্যাশা মানুষের রয়েছে। তো তারেক রহমান ফিরে আসার পরে, যেটি আজিজ ভাই বললেন, দীর্ঘদিন তিনি একটি উন্নত গণতান্ত্রিক দেশে ছিলেন, তো সেখান থেকে উনি ফিরে এসছেন, সেখানকার রাজনৈতিক কালচার, শিষ্টাচার সেগুলো দেখেছেন, সেগুলো বাংলাদেশের রাজনীতিতে অ্যাডাপ্ট করবার জন্য চেষ্টা করবেন। তাহলে এটি যদি করেন উনি, তাহলে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা যেটি এর সাথে উদ্বেগের সাথে লক্ষ্য করি যে এখনও বাংলাদেশের রাজনীতিতে যেই প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, রাজনীতিতে সে ধরনের গুণগত পরিবর্তন বড় দলের কর্মীদের কাছ থেকে, নেতাদের কাছ থেকে আমরা সে ধরনের পরিবর্তন এখনো দেখিনি। কিন্তু সেটি আমরা প্রত্যাশা করি। যে ধরনের কি ধরনের দেখতে পাচ্ছেন? ধরুন যে আগে আমরা দীর্ঘদিন পেশি শক্তির রাজনীতি দেখেছি, কালো টাকার রাজনীতি দেখেছি, হুমকির রাজনীতি দেখেছি। সে ধরনের আভাস নির্বাচনকে সামনে রেখে এখনও আমরা লক্ষ্য করছি। এটি আমার মনে হয় যে পরিবর্তন আশা করেছিল, এটির সাথে কন্ট্রাডিক্টরি আমি বলবো। তো বিভিন্ন নেতৃবৃন্দ বলেন, ভোটের রাজনীতি করতে গিয়ে কাউকে কাউকে এখনও দেখা যায় যে তাদের পোস্টার ছেঁড়ার রাজনীতি এখনও আছে, নির্বাচনী সমাবেশ পণ্ড করে দেওয়ার রাজনীতি এখনও আছে, হুমকি দেওয়ার রাজনীতি এখনও আছে। যেমন ধরুন যে একজনে বলেছেন যে একটি মার্কাকে নির্দিষ্ট করে ওই মার্কায় যদি ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে ফিরে আসতে পারবে, এটা তো আমার কাছে মনে হয় না। তো আবার বলেছেন যে একটি দলের কথা বললে তার জিহ্বা কেটে নেওয়া হবে, আমি আসামি হব, এটি তিনি খুব নির্দ্বিধায় বলছেন। এ ধরনের কালচার কিন্তু এখনো আছে বাংলাদেশে। এজন্য বলবো যে এই কালচারটি পরিবর্তন হওয়া দরকার। চৌধুরীও তো ঘোষণা দিয়েছে যে মানে প্রশাসন তাদের পক্ষে কাজ করবে। দেখুন, আমার মনে হয় যে সেই বক্তব্যটি শুনবেন। এটি যেই বলুক, এটি আমি তাকে শাহজাহান চৌধুরী অথবা হাবিবুর রহমান কাউকে ইন্ডিকেট করছি না আমি। এ ধরনের কথা যারাই বলবে তাদেরকে প্রত্যাখ্যান করবে দেশের মানুষ। কারণ হচ্ছে যে একটি গুণগত পরিবর্তন দেশের রাজনীতিতে চায়, যার কারণে আমরা দেখেছি যে অনেকে বলেন যে পিছন থেকে সব রাজনৈতিক দলগুলো জুলাই বিপ্লবকে সমর্থন দিয়েছিল, সত্য। কিন্তু জুলাই বিপ্লবকে পিছন থেকে সমর্থন দিতে হবে কেন? তারা সামনে কেন আসতে পারেন নাই? এর মানে একটি সমস্যা তো রয়েই ছিল। যেই সমস্যাটি ছিল সেটি হচ্ছে যে তারা আসলে এদেশের মানুষ তাদেরকে গ্রহণ করে নাই, যার কারণে তাদেরকে পিছন থেকে নেতৃত্ব দিতে হয়েছে। এই ধরনের হতে পারে। অথবা
যারা বলছেন যে আমরা পিছন থেকে ছিলাম, সামনে ছিলাম না, এর কারণটা কি যে আরেকটি বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে এই আন্দোলনটি সফল হয়েছে। তো সেইখানে আমার মনে হয় যে তাদের প্রতি মানুষের আস্থা কেন তৈরি হয়েছিল, তারা বলেছিল যে বাংলাদেশে একটি নতুন ধারা রাজনীতি তারা চালু করতে চায় এবং সেই তারেক রহমানও নিশ্চয়ই নতুন ধারা রাজনীতি চালু করতে চান এবং তিনি যে জনসমুদ্রে বক্তব্য দিলেন সেখানে আমরা দেখলাম যে তিনি তার একটি প্ল্যানের কথা বলছেন, কিন্তু তিনি কোনো প্ল্যানের কথা উল্লেখ করেননি। কি ধরনের প্ল্যান তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দিতে পারেন? উনি হয়তো ইলেকশন করবেন, ইলেকশন ক্যাম্পিং করবেন, তখন হয়তো আমরা জানবো। তবে আই হ্যাভ এ প্ল্যান বলেছিল আপনার আমেরিকার আপনার মানবাধিকার কর্মী মার্টিন লুথার। তিনি বলছেন আই হ্যাভ এ ড্রিম, আর উনি বলছে আই হ্যাভ এ প্ল্যান বা প্রোগ্রাম। তো এখানে ওইটার যে মার্টিন লুথার যেটা বলেছিল সেটা হলো শান্তির কথা, ন্যায়ের কথা। তিনি হয়তো ওই আঙ্গিকেই হয়তো ন্যায়ের কথা, শান্তির কথা, তার বক্তব্য একটা শর্ট বক্তৃতা দিয়েছে, কিন্তু সেখানে কিন্তু সে এই কথা বলেছে এবং নবীর রেফারেন্স দিয়ে বলছে যে আমাদের হজরত মোহাম্মদ যেভাবে চালিয়েছেন আমরা ওইভাবে চালাতে চাই দেশ। তারপরে এখন তো বক্তৃতা না, মেইনলি সম্বর্ধনায় তার একটা কিছু বলেছে। তারপরে শেষে বলছে যে আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা যদি আমরা, যেহেতু মার্কিন লুথার কিং বলেছিল, আমরা ওই আঙ্গিকে যদি ধরি তাহলে তো ক্লিন। এবং তিনি তো বলেছে হিন্দু বৌদ্ধ সবাই মিলে এই দেশটার সহযোগিতা করতে হবে এবং দেশটা গড়তে হবে, এই কথাই বলছে। তিনি কখনো অসহিষ্ণু বা অন্যকে প্রেশার দেওয়া, অন্যকে চাপ দেওয়া এরকম কিচ্ছু বলে নাই। তিনি সবার ঐক্যের কথাই বলেছেন এবং দেশটা মানবিক বাংলাদেশ গড়তে চায়, এই তার টোটাল টোনে এটাই আসছে। সুতরাং এখানে আমার মনে হয় যে ওই অল্প বক্তৃতার ভিতরে সব কিছুই এসে পড়েছে। তা আমার তো মনে হয় ভালো। উনি যদি এই 17 বছর লন্ডনে থেকে এসে যদি এই প্ল্যানটা করে, তার পক্ষে সম্ভব, কারণ তার বড় দল, সে যদি সব দলের সাথে কনফিডেন্সে নিয়ে, কারণ এখন তো যতই বলেন দেশেও তো একটা ভ্যাকুয়াম, একটা ন্যাশনাল লিডার। এখন তার পক্ষে সম্ভব, তিনি কি প্রধানমন্ত্রী হবেন নাকি তিনি স্টেটসম্যান হবেন। ভাসানী কিন্তু কোনো পদে ছিল না, কিন্তু তিনি হুঙ্কার ছাড়লে তো রাজনীতিতে পরিবর্তন ঘটতো। সুতরাং আমাদের একটা স্টেটমেন্টও দরকার। কারণ ধরেন এখন বেগম খালেদা জিয়া ছিলেন, তিনি অসুস্থ, তিনি আপনি দেখেন বিশেষ করে আমি বলবো এই সরকারের সাথে বিএনপির বেশ টানাপোড়েন ছিল, তিনি মধ্যস্থতা করে কিন্তু ইউনূস সাহেব লন্ডন গেছে, যা তারেক রহমানের সাথে কথা বলছে। এখন এই ধরনের আমাদের কোনো নেতা নাই যে কোনো ক্রাইসিসে মধ্যস্থতা করবে। সুতরাং আমার মনে হয় যে তারেক রহমান সাহেবের পক্ষেই সম্ভব তিনি একজন ন্যাশনাল লিডার হওয়া। আমি কিন্তু বিএনপির সরকারে গেল, প্রধানমন্ত্রী হলো, এটাকে বড় করে দেখছি না। আমি দেখছি যে একটা ন্যাশনাল লিডার আমাদের দেশের অভাব, যে ক্রাইসিসে যদি ভূমিকা রাখে তাহলে ক্রাইসিসটা মিট আপ হয়। এটি আমার মনে হয় তারেক রহমান যদি লন্ডনের সেই কালচার রক্ষা করে, গণতন্ত্রের চর্চা এবং রক্ষা করে, আমার মনে হয় তিনি সেটা হতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি জনাব শহীদুল ইসলাম আপনার কাছে যাই। আমরা দেখলাম যে জনাব তারেক রহমান তিনি তার যে সংবর্ধনা জনসভা, জনস্রোত, জনসমুদ্র যেটাকে বলা হচ্ছে, সেখানে তিনি ঘোষণা করলেন যে তিনি সবাইকে নিয়ে কাজ করবেন এবং সেই সবাইকে নিয়ে কাজ করার একটা কি রিহার্সাল আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে নিয়ে কাজ করার অর্থ এই কি যে ছোট ছোট দলের নেতাদেরকে নিজের দলে নেয়া, নিজের মার্কায় ভোট করানো এবং ওই দলটাকে বিলুপ্ত করে আবার এইখানে চলে আসা। ধরুন আমরা যদি সাআদাত হোসেন সেলিমের কথা বলি, আমরা যদি ববি হাজ্জাজের কথা বলি, এবং সর্বশেষ আজকে আমরা দেখলাম যে রাশেদ খান সেও বিএনপিতে যোগ দিয়েছে। আপনার দৃষ্টিতে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, যে কথাটি আজিজ ভাই বললেন যে তারেক রহমান এসে সেদিন জনসমুদ্রে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যকে আমরা স্বাগত জানাই। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। এই কথাটি আমরা স্বাগত জানাই, মানুষ পজিটিভলি নিয়েছে। কিন্তু তার দলের লোকজনরা অতীতে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ মানে
যে শরিয়া আইনের কথা বলা হয়, মদিনা সনদের কথা বলা হয়, সেভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, মানে আল্লাহ রসুল যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছেন সে পথেই চালাবেন, আমি যদি বক্তব্য বুঝে থাকি, সেটি যদি হয় তাহলে তার দলের নেতৃবৃন্দ আগে যে বক্তব্য দিয়েছেন এটার সাথে কন্ট্রাডিক্টরি। এর মানে হচ্ছে প্রথমে তাকে তার নেতৃবৃন্দকে আমার মনে হয় যে কারেকশন করতে হবে। তাদের দলের অন্যান্য নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন যে শরিয়া আইন তারা বিশ্বাস করেন না, তার পক্ষে তারা নাই, তাদেরকে কারেকশনটা করতে হবে আগে। তারপরে আমরা তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন এটাকে আমরা স্বাগত জানাই, এবং এটি আমার মনে হয় তার দলের লোকরাও তাদের ভিতরে যদি কোনো ভুল থাকে সেটি তারা শুধরে নেবেন। এরপরে কথা হচ্ছে যে তারেক রহমান যে মঞ্চে যাদেরকে ডেকেছেন তিনি একটি ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছেন, অথচ সেখানে বড় দলগুলোর কোনো প্রতিনিধি ছিল না, আমরা দেখতে পাইনি। আমরা যদি বলি বড় দল বলতে এখন বাংলাদেশে জামাত ইসলামী আছে, এনসিপি আছে, এরপরে তাদের কোনো প্রতিনিধি সেইখানে ছিল না। সেখানে ছোট ছোট কয়েকটি দলের কয়েকজন নেতা সেখানে ছিলেন, তারা তাদের ওই স্টেজে উঠেছেন। এবং এখন শোনা যাচ্ছে যে আমাদের গণ অধিকার পরিষদের যিনি সেক্রেটারি তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন, এরকম কথাও শোনা যাচ্ছে। তো এখন এইটা যদি হয়, যোগ দিয়েছেন, তো এটা যদি হয় তাহলে বাংলাদেশের যে বহুদলীয় গণতন্ত্র, সেই বহুদলীয় গণতন্ত্রের তো আমার মনে হয় যে এটি দুর্বল হয়ে যাবে। সব দল বিলুপ্ত করে, আমরা দেখলাম সেদিন এলডিপি বিলুপ্ত করে এলডিপির মহাসচিব বিএনপিতে যোগ দিয়েছে, আজকে গণ অধিকার পরিষদের সেক্রেটারি যোগ দিয়েছে, এরপরে ববি হাজ্জাজ যোগ দিয়েছে। এর মানে হচ্ছে যে বাংলাদেশে বড় বড় কয়েকটি দল থাকবে আর বাকি ছোট দলগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। তো এর মানে যে বহুদলীয় রাজনীতির যে ধারণা বাংলাদেশে, সেই ধারণা হয়তো বিলুপ্তির পথে চলে যেতে পারে, এই ধরনের একটা আশঙ্কা দেশের মানুষের সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে যারা ক্ষমতার রাজনীতি করেন, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করেন, যে একটি আসনের বিনিময় হলেও তিনি এমপি হতে চান, ক্ষমতার ভাগ নিতে চান, ক্ষমতায় যেতে চান, এটি যদি চিন্তা হয় তাহলে বহুদলীয় গণতন্ত্রের ধারণা বিলোপ হবে। সেখানে দ্বিদলীয় রাজনীতি বাংলাদেশে আবার দেখতে পাবো আমরা। সুতরাং সেই জায়গায় এই ইনক্লুসিভ রাজনীতি, জাতীয় ঐক্যমতের সরকার, এগুলো আমরা বক্তব্য শুনবো, কিন্তু কাজে বাজে সেটি দেখা যাবে না। আমি যদি একটু মানে ছোট্ট করে আজিজ ভাইয়ের কাছে যদি জানতে চাই, এখানে তো মানে এই যে যারা এত বছর সংগ্রাম করলো, ছোট ছোট দল এগিয়ে নিয়ে বড় নেতা হয়ে গেল, এখন তারা নিজের দল বিলুপ্ত করে বড় দলে বিলীন হয়ে যাচ্ছে, এটা তো বড় দলের সমস্যা না। তাহলে কি সবাইকেই কি এমপি হইতে হবে? মানে এমপি হওয়ার খায়েশটা আসলে বিএনপির সাথে, বিএনপি বড় দল, ছোট দল, তাদের সাথে যদি আলাদা বেরসিক ইলেকশন কমিশন বলেছে ঐক্য করলেও, সমঝোতা করলেও, মানে এক জায়গায় হলেও যার যার প্রতীকে নির্বাচন করতে হবে। এখন ধরেন প্রতীকে গাই মার্কা একজন ছোট দল নির্বাচন করলো, তার প্রতীকও চিনবে না, সে ভোটও পাবে না। বড় দলের প্রতীকটা পাইলে সে হয়তো ভোট করবে। আমার ধারণা কেন যেন মনে হয় তারা এবারে জেতার জন্য যেমন ওখানে বিএনপিতে যোগ করেছে, ঠিক ইলেকশনের পরে বোধহয় তারা অনেকেই তাদের নিজস্ব দলে ফেরত আসবে। না, সেই আসার সুযোগ নাই, তাহলে কিন্তু এমপিত্ব চলে যাবে। না, তা ঠিক আছে, কিন্তু উনি আবার ওই পদে ওই দলে আবার ব্যাক করতে পারবেন না। ওটা তো আরপিওতে আছে কিনা আমার জানা নাই, সেটা ছিল আগে ছিল, এখন ধরেন ওইটা বিলুপ করে এটা আছে কিনা এটা আমার জানা নাই, সংশোধন হয় নাই তো সেটা। হ্যাঁ, যদি না থাকে তাহলে তো ফিরতে পারবে না ওই দলের সাথেই। তো তাহলে একবার এমপি হয়ে গেলে এর ভিতরে তো কেউ কেউ মন্ত্রী হয়ে যাবে। কারণ বিএনপি তো বলছে যে আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে ছিল ইলেকশনের পরে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে। তারা যদি মেজরিটি পায় তাহলে জাতীয় সরকারে এদের ভিতরে তো কেউ কেউ মন্ত্রী হবে। সেই কারণে হয়তো আত্মীকরণ হয়ে যাবে। জামাতের নেতৃত্বে ইসলামী দল সহ অন্যান্য দলের 8 দলীয় একটা জোট, আবার গণমাধ্যমে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপিকেও জামাত কাছে পাওয়ার চেষ্টা করছে। জামাত কি সর্বগ্রাসী রূপ নিচ্ছে, মরিয়া হয়ে যাচ্ছে মানে ক্ষমতায় যাওয়ার জন্য? মানে যত কৌশল আছে সব কিছু তারা প্রয়োগ করছে। দেখুন, আপনি এটিকে যেভাবে টার্মটা ইউজ করলেন যে সর্বগ্রাসী হয়ে উঠছে, এটা আমরা পজিটিভলি দেখতে চাই। জামাতের আমির যেটি বলেছিল যে তারা যদি 200 আসনও পায় তারপরেও তারা সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে চায়। তো এর মানে হচ্ছে যে ইনক্লুসিভ রাজনীতি, গণতান্ত্রিক ধারার যে রাজনীতি, তার বক্তব্যে সেটি আমরা বুঝতে পেরেছি। তো এখন হয় কি যে দেশে ক্ষমতার রাজনীতি যেখানে চলে,
যে দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, সেখানে তো এ ধরনের জোটের রাজনীতি বাংলাদেশের শুরু থেকেই ছিল, এখনও আছে। তো সেই জোটের রাজনীতিতে যখন বিএনপির একটা ধারা, তারা বিএনপি নেতৃত্ব দিচ্ছে, তাদের একটা জোট তৈরি হয়েছে, তার বিপক্ষে যারা রয়েছে তারা নিঃসন্দেহে আর একটি জোটের কথাই তো চিন্তা করবে রাজনীতিতে ভোটে জিতবার জন্য। তো সেক্ষেত্রে তাদের যে 8 দলীয় যে জোট তৈরি হয়েছে আগে ইসলামী দলগুলো, সমমনা ইসলামী দলগুলো নিয়ে, এরপরে এখন যেটি শোনা যাচ্ছে যে এনসিপি তাদের সাথে যুক্ত হচ্ছে, এরপরে এলডিপির যুক্ত হচ্ছে, এরপরে আমরা শুনছি যে এবি পার্টিও এর সাথে যুক্ত হতে পারে। তো সেখানে হচ্ছে কি যে আমার মনে হয় যে এটা যদি হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি গুণগত পরিবর্তন আমরা হয়তো লক্ষ্য করব। মানে এত জোড়াতালি, এত মত পথ নিয়ে কি আপনি গুণগত পরিবর্তন করা সম্ভব? একটু শোনেন, এখন এজন্য এটা সম্ভব, অবশ্যই সম্ভব, এজন্য যে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হওয়া দরকার ছিল। আমার তো মনে হয় যেটি এখন দর্শক কিভাবে নেবে আমি জানি না, আমি যেটি বলি যে এই জুলাই বিপ্লবের পরে এখন যেভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভক্তি তৈরি হয়েছে, আমার মনে হয় যে বড় রাজনৈতিক দলগুলো একসাথে মিলে একটা জাতীয় সরকার হলে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য সেটি কল্যাণকর হতো। তো এখন সেখানে যেহেতু হয় নাই, বড় একটি দল মনে করছে তারা ক্ষমতায় চলে আসবে, তখন তার বাইরের দলগুলো চিন্তা করছে তারা যেহেতু সেখানে কোনো গুরুত্ব পাচ্ছে না, তাদের তো একটি অবস্থান নিতেই হবে, এবং সেই অবস্থানটি আমি বলবো যে নিয়েছে ইসলামী দলগুলো, জামাত ইসলামী সহ, এবং তাদের সাথে এখন যে দলগুলো আছে এরা একটি ইনক্লুসিভ রাজনীতি করতে চায় এবং একটি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার জন্য এটি খুব বেশি জরুরি। সেখানে যদি এখন যদি যেই দলগুলোর কথা বলা হচ্ছে এরা যদি এটার সাথে ঐক্যবদ্ধ হয় 8 দলের সাথে, তাহলে আপনারা, আমার কাছে যেটি মনে হয়, অনেকে ভিন্নভাবে বুঝবেন যারা মাঠের রাজনীতি করেন, আমার মনে হয় যে বাংলাদেশের ক্ষমতাকেন্দ্রিক যে রাজনীতি এবং মানুষের যে চিন্তার জায়গা, সেখানে একটি অলৌকিক অথবা যেটি আজিজ ভাইয়ের ভাষায় অনেক সময় বলেন যে একটি চমকপ্রদ ঘটনা ঘটে যেতে পারে, একটি অন্যরকম একটি রেজাল্ট দেখতে পারে দেশের মানুষ। কারণ হলো যে এটি প্রেডিক্ট করা যায় না অনেক সময়। আমরা সেটা কি আপনারা মানে ডাকসু চাকসু রাকসু সেই নির্বাচনের উপরে ভিত্তি করে এই কথা বলছেন কিনা? আমি শুধু সেটি নয়, আপনি দেখবেন যে ডাকসু, রাকসু, চাকসু, এরপরে রাকসু, এই যে 4টা নির্বাচন যে 4টা ইউনিভার্সিটিতে হলো, তো সেইখানে আমরা আগে কেউ প্রেডিক্ট করতে পারি নাই যে এভাবে একটি ছাত্র সংগঠনের ভূমিধস বিজয় হবে। আমরা ধরে নিয়েছিলাম 2-1টি ইউনিভার্সিটিতে হয়তো বিজয় হবে, রাজশাহীতে, যে যারা এখন ডাকসুতে বিজয়ী হয়েছে, চাকসুতে বিজয়ী হয়েছে, জাকসুতে বিজয়ী হয়েছে, রাকসুতে হয়েছে। আমরা ধরে নিয়েছিলাম যে হয়তো রাকসুতে, চাকসুতে তাদের বিজয় আসতে পারে, ডাকসুতে, জাকসুতে ছাত্রদল অন্তত ভালো রেজাল্ট করবে। তো 4টা বিশ্ববিদ্যালয় দেখলাম, সেটি একটি বিষয়, সেটি তো হলো। তো আমরা যখন 91 সালে নির্বাচনে দেখেছিলাম 90-এর গণ অভ্যুত্থানের পরে, তো সেইখানে সেদেশে তখন মানুষ ধরে নিয়েছিল, আমরা তখন আমরা একেবারে মাঠে থেকে এই ছাত্র আন্দোলনের সাথে যখন সম্পৃক্ত ছিলাম, আমরা ধরে নিয়েছিলাম সেবার আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছে, এবং আওয়ামী লীগের নেতারা, সাধারণ মানুষরা মনে করছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আওয়ামী লীগের নেতারা ভাগাভাগি করেছে, প্রস্তুতি নিয়ে রেখেছিল, কিন্তু রেজাল্টটা উল্টে গেল। তো সেই রকম একটি রেজাল্ট এবার হয়ে যাওয়ার আশঙ্কা, মানে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেটা কি আদর্শের নাকি ক্ষমতার? এখন দেখুন যে আমার মনে হয় যে এনসিপি যেই আদর্শকে সামনে রেখে আন্দোলন করেছে, এনসিপির প্রপার নেতৃত্বের সমস্যার কারণে, প্রপার লিডারশিপ না থাকার কারণে এনসিপি একটু ব্যাকফুটে পড়ে গেছে। আমি বলবো এদেশের সাধারণ মানুষের, ছাত্র জনতার যে সমর্থন তাদের প্রতি ছিল, তারা যদি প্রপারলি লিডারশিপ দিতে পারতো, তাহলে এনসিপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হতো। এটি আমার প্রেডিকশন, আপনাদের ভিন্ন থাকতে পারে। সে এনসিপি যদি জামাত ইসলামের সাথে তাদের যে রাজনৈতিক প্রত্যাশা যেটি ছিল বাংলাদেশে, তার সাথে জামাতের রাজনৈতিক আদর্শ প্রত্যাশার সাথে কিছুটা মিল রয়েছে, এবং এই মিলের কারণে আমার মনে হয় তাদের ভিতরে একটি ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে। এবং এটি যদি হয় তাহলে এটি যেমন এনসিপিও লাভবান হবে, ইসলামী দলগুলো লাভবান হবে, এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে। এনসিপিকে সমর্থন করে এদেশের একটি বড় সংখ্যক মানুষ, লিডারশিপের দুর্বলতার কারণে সেই সমর্থনটা তারা নিতে পারে নাই। এখন সেই লিডটা জামাত নেবে, সেই লিডটা জামাত, অথবা যদি যৌথভাবে নেয়, এই 8 দল, জামাত, এনসিপি মিলে যদি নেয়,
তাহলে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি পরিবর্তন। ওকে, আপনাকে আশা ধন্যবাদ। করছি। এম এ আজিজ, বলা হয়ে থাকে যে এনসিপি বলুন, এবি পার্টি বলুন, তারা জামাতের বি টিম, অনেকেই এটা বলে, এই অভিযোগটা আছে। তাহলে কি এখন এটা প্রকাশ্যে এক হচ্ছে? তাহলে কি এনসিপি তার যে মধ্যম পন্থার রাজনীতি, সেই রাজনীতি ছেড়ে দিয়ে কি একদম একেবারে ডানপন্থার রাজনীতিতে ঢুকে পড়ছে কিনা, আপনি কি মনে করেন? আজকে একটা রাউন্ড টেবিলে 11টাতে ছিলাম, সেখানে এনসিপির লোক ছিল। আমি বলেছিলাম যে এনসিপির, সেই বলল একটা অংশ যাবে আর একটা অংশ যাবে না জামাতের সাথে। কেমন? অর্থাৎ জামাত টুকরা হলো, একটা অংশ জামাতের সাথে যেতে চায় না, তারা এটার ভিতরে যাবে না। দুইজন আপনার উপদেষ্টা যারা আছে, দুইজন উপদেষ্টার একজন উপদেষ্টা ইতিমধ্যেই ডিসিশন করে ফেলছে তারা বিএনপির সাথে যাবে, আরেকজনও হয়তো যাবে চলে। তো সুতরাং এনসিপি তারপরে জামাতের সাথে যারা যাবে তারা আমার মনে হয় আলটিমেটলি যে জামাতের ভিতরে আত্মীকরণ হয়ে যাবে। এদের যে এনসিপিটা একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, একটা অভ্যুত্থান ঘটেছে, সেখানে অগ্রভাগে ছিল, এনসিপিটা টিকে থাকা দরকার ছিল। কিন্তু আমার কাছে- বিএনপি তো তাদেরকে শিশুদের পার্টি বলে, চিলড্রেন পার্টি বলে। না, সেটা তো ধরেন বিক্ষিপ্তভাবে কেউ বলে। এখন আমি যদি এই কথাগুলি বলতেছি, আমাকে যদি বিএনপি মনে করেন, আমি তো বলছি যে এরা তো চাঁদাবাজ, এরা তো দুর্নীতিবাজ। 52 সাল থেকে যত আন্দোলন হয়েছে সব তাদের ছাত্ররা অগ্রগণী ভূমিকা নিচ্ছে, স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত। কিন্তু এই এনসিপির মতো এত বিতর্কিত হয় নাই তো, এত বিতর্কিত হয় নাই। কিন্তু তবুও বলবো একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের ব্র্যান্ড ভ্যালু আছে। এখানে আমি বলবো জামাতের একটা প্লাস পয়েন্ট, কিন্তু মূলত এনসিপিটা শেষ হয়ে গেল এই ইলেকশন ভিতরে ঢুকে। এক হলো ছাত্ররা রাজনীতিতে নেমেছে, নেমে বিতর্কিত হয়েছে। আর একটা হলো ইলেকশনে ঢুকে আপনার ভাগ হয়ে যাওয়ার ফলে আবার জামাতের সাথে যে গ্রুপটা গেছে সেটা আত্মীকরণ হবে, আর অন্যরা হয়তো হারায় যাবে। তাহলে জামাতের অনেক প্লাস পয়েন্ট যোগ হয়ে যাচ্ছে না এদিক দিয়ে? আবার আমরা শুনতেছি যে মুক্তিযোদ্ধা কর্নেল ওলি তিনি আবার জামাতের এই জোটে যোগ দিচ্ছেন। তার আগে আমরা দেখলাম যে আখতারুজ্জামান রঞ্জন তিনি জামাতে যোগ দিয়েছেন। না, দেখেন, এই যে বিএনপির সাথে যতগুলো দল আপনার গেছে, ঢুকছে, তাদেরও ভোট কিন্তু আমি কিন্তু অনেক সময় বলছি যে 30টা দল বসে ঐক্যমত্য কমিশন, তার অর্ধেক দলের চেয়ে আবার পরিবার বড়। হ্যাঁ, সুতরাং এটা খুব অ্যাড করবে না ভোটের দিকে। আমার 45 জন ফ্যামিলিতে সদস্য। তাহলে ভোটের মেরুকরণটা কি হবে? ভোটের মেরুকরণ হচ্ছে ভোট, ধরেন এনসিপির ভোট কিন্তু ন্যাশন ওয়াইজ খুব বেশি নাই। ডাকসু ইলেকশনেই দেখেন এনসিপি সর্বনিম্ন ভোট পাইছে, এনসিপিদের ছাত্র সংগঠন, তারা ভোট দেয় নাই কেউ। কোনো জায়গায় আপনি দেখেন যতগুলো জায়গায় গেছে ভোট হয়েছে, কোনো ডাকসু, চাকসু, রাকসু, এনসিপির কোনো খবর নাই। সুতরাং আপনি যাই বলেন গ্রামগঞ্জে খোঁজেন, তেমন এনসিপি নাই। কিন্তু তারা তো জুলাই অভ্যুত্থানের শক্তি, তাদের একটা প্রভাব আছে। না, প্রভাবের কি আমি বলছি, তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তাদের টিকে থাকা দরকার ছিল, কিন্তু সেটা তো থাকছে না। সে তাহলে তারা বিএনপির সাথে কেন যাচ্ছে না? বা বিএনপি তারা হয়তো যতগুলো সিট চাইছে সেই সিট দেয় না। আমি যতটুকু শুনছি তারা 50টা সিট চায়। ওখানে জামাত তো 50টা সিট দিতে পারবে না। জামাত ধরেন কমপক্ষে জামাত ওখানের ভিতরে তো বড় দল, এখন জামাতের কাছে ইসলামিক ঐক্য জোট চায় 150 সিট। থাকেটা কি? অন্য দলে দিতে হবে না তো থাকে কি? 300 সিটের ভিতরে দাবি হচ্ছে আপনার প্রায় 350 মতো, আমি হিসাব করে দেখলাম। তাহলে এটার ব্যালেন্স শিট তৈরি হবে কিভাবে? ব্যালেন্স শিট এখন ধরেন উজ্জ্বলপুর আগ পর্যন্ত আলোচনা চলবে, হয়তো শেষ পর্যন্ত যায় বার্গেনিং করে। যেমন ধরেন আমি বলি বিএনপি টেকনিক করছে কি, সব দল, এই ছোট ছোট দল, কেউ 10টা, 5টা, 12টা এরকম চায়, কোনোভাবে তাদের সাথে আলোচনা সফল হচ্ছিল না। তখন করছে কি, সব আসনের নমিনেশন দিয়ে দিছে, দিয়ে বলছে যে টেম্পোরারি, পরে ঠিক করাবে। আর নমিনেশন যখন দিয়ে দিছে তখন তো ছোট দলগুলোর সিট ব্লক হয়ে গেছে, আসো না, তখন যাদের মতো জয়েন করে করে 1টা 2টা নিয়েই আপনারা জয়েন করতেছে। অর্থাৎ এটা অনেকটা বলবো যে গিলোটিন করা, বুঝছেন না? তো এখন জামাতের ভিতরে, জামাত তো ফাইনালি এটা দিতে পারবে না। জামাতের তো ধরেন বড় দল এবং জামাতের ভোট বেশি, আপনি বলেন না। এখন ইসলামিক ঐক্য জোট, সে হাত পাকা নিয়ে সারা জীবন কোথাও 10,000, কোথাও 15,000 ভোট পাইছে। আরে জামাতের তো এখনো 30,000 বছরের অনেক সিটে জিতবে তো জামাত,
আছে তো। কারণ জামাত ইসলামিক ঐক্যজোট 150 সিট কীভাবে দিবে? এটা তো অযৌক্তিক। আপনার এই জন্য বলছি উজ্জ্বল পর্যন্ত এই নেগোসিয়েশন চলবে, চলে হয়তো নিশ্চয়ই ইসলামিক জোট ওকে ধরে রাখতে হলে সিট ছাড়তে হবে। কারণ আরেকজন মামুনুল হকের দল হেফাজতের থেকে বেরিয়ে এসে সেও তো এরকম অনেক সিট চায়, তো কোত্থেকে দিব? জামাত 300টা সিট তো 300 কোত্থেকে দিবে? সুতরাং এটা নেগোসিয়েশন হবে অথবা কেউ বেরিয়ে যাবে ফাইনালি, এটা কিছু হবে, কিন্তু উজ্জ্বল পর্যন্ত এটা চলবে। কিন্তু বিএনপিটা কিন্তু অলমোস্ট সেটেল। ধরেন আপনি বললেন মেজর আখতারুজ্জামান জয়েন করছে, বলেন তার ভোট কোথায়? মেজর ইব্রাহিম জয়েন করতেছে, তার ভোটটা কোথায়? এক সিটে এসে কর্নেল অলি, এরা তো এক সিট। তো ধরেন কিন্তু আবার বিএনপির সাথে যারা গেছে তাদেরও তো এক সিট না, তাদেরও এক সিট নাই, অনেকের এক সিট নাই। তাদের অবস্থা আরো দুর্দশাগ্রস্ত। কিন্তু আমি বললাম না যে তারা বাম রাজনীতি অধিকাংশই করে, তাদেরও একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তারা বাম রাজনীতির একটা ধরেন আইকন বলবো না, বাম রাজনীতির ধারা তারা চালু করে রাখছে। এই ধারাটা, বামের ধারাটা বিএনপির সাথে আছে। আর জামাত ঘরানার যেগুলা আর ইসলামিক ঘরানার যেগুলো আছে সেগুলো জামাতের সাথে আছে। অর্থাৎ এইভাবে বিভক্তিটা হয়েছে। এই বিভক্তিটা কিন্তু হওয়া একদিক থেকে ঠিক হয় নাই। আমি বলবো জাতির জন্য। যেমন ধরেন আরেকটা কথা বলি, আমাদের দেশে ইংরেজি বাংলা মিলে কমপক্ষে 10 থেকে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে এবং সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে কেউ আপোস করে না, কোনো ন্যাশনাল ইস্যুতে একমত হতে পারি না। বলেন এটা তো এই জন্য আমি বলি যে ইন্টারমিডিয়েট বা এসএসসি পর্যন্ত একমুখী শিক্ষা গ্রহণ করে তারপর স্পেশালাইজেশন যার দিকে করা উচিত। কিন্তু দেখেন 11টা সংস্কার কমিশন করছে, শিক্ষার ব্যাপারে নাই। অথচ শিক্ষা এখন উচ্চমানের বিজ্ঞানের যুগ, এখন শিক্ষা ছাড়া দেশ টিকেই থাকতে পারবে না। এই 1.5 কোটি লোক বিদেশে যায়, নিবেন না তো, কেউ নিবে না। আমি লিখেছি, সর্বকালে বিরাট করে লিখেছি। এখন প্রযুক্তির কারণে প্রযুক্তি মানুষের বিকল্প হচ্ছে, রোবট কাজ করতেছে, রোবট অপারেশন করতেছে। আমাদের যে 2টি গার্মেন্টসে রোবট কাজ করে, ম্যানেজমেন্টে অল্প কয়েকটা লোক আছে, আর সব শ্রমিক বাদ। তো সব জায়গায় তো এরকম হবে, সারা বিশ্বময় এটাই হবে। সুতরাং আমাদের শিক্ষায় বিজ্ঞানের অগ্রগতি। আপনি একটা কথা বলেছেন যে এই অনৈক্যটা হওয়া উচিত হয় নাই। আমি একটু শহীদুল ইসলাম আপনার কাছে যাই, যে এই যে ভোটের এবং জোটের রাজনীতির ডামাডোলে ভাই যেটা বলল যে আমাদের যে সংস্কার কমিশন হয়েছিল, সংস্কার, গণভোট, এই ইস্যুটা কি মানে হারাতে বসছে কিনা? দেখুন, নিঃসন্দেহে এটি একটি এখন গৌণ ইস্যুতে পরিণত হয়েছে যে এই আমরা যেই রাজনৈতিক বিতর্কে এখন আমরা লিপ্ত হচ্ছি, ভোটের ক্যাম্পেইনকে সামনে রেখে আজকে দেখা যায় যে সংস্কারের যে একটি জায়গা ছিল, এরপরে গণভোটের জুলাই সনদকে বৈধতা দেওয়ার জন্য যে গণভোটের কথা ছিল সেটি আলোচনায় আসছে না। আমার মনে হয় সেই বিষয়টি আলোচনা করা দরকার। মনে হয় রাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যে এই ভোটের ক্যাম্পেইনের সময় গণভোটের পক্ষে জনমত তৈরি করবার জন্য, এরপরে জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য এই বিষয়টি আলোচনায় আমার মনে হয় আরেকটু বেশি আসা দরকার, মানুষকে সচেতন করবার জন্য। যদি যে গণভোটের যে বিষয়টি রয়েছে, সেই গণভোট যদি সঠিকভাবে না হয়, হায়ার পক্ষে যদি ভোট কম পড়ে, তাহলে তো জুলাই সনদ নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হবে, এক ধরনের আশঙ্কা তৈরি হবে। সেই জায়গাটিকে মাথায় রাখা দরকার। আমি বলবো যে এই যে জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন তাদের নিরাপত্তার একটি বিষয় কিন্তু জড়িত রয়েছে। আমরা যাই বলি এখন আমাদের যে বর্তমান সরকারকে আমি সাধুবাদ দেব, ধন্যবাদ জানাবো যে তারেক রহমান দেশে আসবার পরে তাকে যে ধরনের নিরাপত্তা দেয়া হয়েছে, এ ধরনের নিরাপত্তা জুলাই আন্দোলনের সাথে যারা ছিল তাদেরকে তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে একটু উদ্যোগ দরকার। রাষ্ট্র তো উদ্যোগ নিয়েছে, কিন্তু কেউ তো আবার সে নিরাপত্তা নিতেও চায়নি, বলেছে যে যেখানে নাগরিকের নিরাপত্তা নাই সেখানে আমি নেতা হিসাবে বা আন্দোলনকারী হিসাবে আমি এই কথাটি সামগ্রিক একটা নিরাপত্তা ব্যবস্থা যদি সরকার তৈরি করত তাহলে তো এই ধরনের প্রশ্ন আসতো না। হ্যাঁ, এই ধরনের মানে ব্যক্তিকেন্দ্রিক নিরাপত্তার প্রশ্নটা আসতো না। ঠিক আছে, না সেক্ষেত্রে এই ধরনের মানে রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রের একটি নিরপেক্ষ ভূমিকায় থাকা দরকার। আমার মনে হয় সেটি জুলাই আন্দোলন
সেটি বিএনপি, সেটি জামাত, অন্যান্য যারা আছে, রাষ্ট্রের কাছে তো সবাই সমান হওয়া উচিত। রাষ্ট্রের কাছে একজনকে উঁচু করে দেখা আর একজনকে ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। আপনি দেখবেন যে আমাদের দেশে যেই গণতান্ত্রিক পদ্ধতি চালু আছে, আমরা যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের ক্ষমতার পরিবর্তন হয়, এই পদ্ধতিটি আসলে আরও স্মুথ করা দরকার। যেটি বলা হয়েছে, আমরা যদি আমাদের সংবিধানের আর্টিকেল 7 দেখি, সেখানে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে দেশের জনগণ। সেই মালিকানাটি কখন তারা এই মালিকানাটি প্রয়োগ করতে পারে? একটি ভোটের মধ্য দিয়ে। যখন ভোট হয় তখনই জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং তাদের মালিকানা অতটুকুই, আর রাষ্ট্রের অন্য কোনো সুযোগ সুবিধা কিন্তু তারা পান না। সুতরাং সেই জায়গায় আমার মনে হয় যে সেই মালিকানা তাদেরকে দেওয়া উচিত এবং সঠিকভাবে তাদের ভোটটি তাদের প্রয়োগ করতে পারে সেই পরিবেশ তৈরি করবার জন্য রাষ্ট্রের যারা কর্তা রয়েছেন, রাষ্ট্রের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, তাদের দিক থেকে সমান দৃষ্টিতে সবাইকে দেখা উচিত। নিরাপত্তার দৃষ্টিতে যেমন তাদের নিরাপদ করা উচিত, তাদের কাজগুলো সবার জন্য সমান এবং ফিল্ডটা যাতে সবার জন্য সমান হয় সে ব্যাপারেও তাদের দৃষ্টি রাখা দরকার আমার মনে হয়। জুলাই অভ্যুত্থান যেই শক্তিটা শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে পতন ঘটিয়ে তাকে দেশ ছাড়া করতে পারলো, সেই জুলাই যোদ্ধারা এবং জুলাইয়ের যে শক্তি বিএনপি, জামাত, তাদের ভিতরে কেন এত মানে মতানৈক্য, এরকম বিরোধ তৈরি হলো? সেই সুযোগেই কি মানে ওসমান হাদিকে টার্গেট করে হত্যা করা হলো কিনা? না, ওসমান হাদিকে টার্গেট করা এটা আমি অন্য ইস্যু মনে করি, যে দেশটাকে অস্থিতিশীল করা, নির্বাচনটা পিছে যায় অথবা নির্বাচনটা না হয়। আমি এভাবে দেখি ওসমান হাদির বিষয়টা এত চাঞ্চল্য বা এত গুরুত্ব হয়ে গেছে, কারণ ওসমান হাদি কিন্তু ব্যতিক্রম ধর্মী একটা রাজনীতি শুরু করেছিল। যেমন পয়সা নাই, ধরেন সে পায়ে হেঁটে, কাউকে পয়সা দেয় না, রিক্সায় হেঁটে, এভাবে তার মিছিলের ভিতরে তার খুনি ছিল, বহুদিন তার সাথে অবস্থান করছে। তো এগুলো তো আমার কথা, এর আগেই রাশেদ সাহেব যে বিএনপিতে জয়েন আজকে যোগ দিল, ওই যে কি গণতন্ত্র গণ অধিকার পরিষদের, সে তো বলছে যে 50 জন প্রার্থী টার্গেট কিলিংয়ের শিকার হবে। আমার কাছে তথ্য আছে, সরকার জিজ্ঞেস করছে একদিন, বলেন আমরা জানি, তার কাছে যে তথ্য থাকলে নেবে না। এবং নিশ্চয়ই হাদি তার টার্গেট পয়েন্টে ছিল, প্রথম টার্গেট হচ্ছে হাদি। আপনি দেখেন সেই হাদি আপনার গুলি করে মেরে ফেললো, তার প্রচারণা ছিল অনেক দিন ধরে, তার সাথে ছিল, ঘাতক তার সাথেই ছিল। এখন ধরেন তাকে কয়েকজনকে অ্যারেস্ট করছে, গ্রেপ্তার, তার কিন্তু আশপাশের লোকজন, কিন্তু এই ঘাতকটা কোথায় আছে? দেশে আছে না বাইরে আছে? সরকার এতদিন নির্ধারণ করতে পারলো না। অথচ এর গ্রেপ্তারের জন্যে এবং বিসির শুরুর জন্যে এই শাহবাগে আপনার ইনকলাব মঞ্চ, ওখানে একটা গুরুতর, আমি বলবো যে খুব ইম্পর্টেন্ট জায়গা, 2টা হসপিটাল আছে, ওখান দিয়ে চারদিকে যাওয়ার রাস্তা, এটাকে মানে পার্মানেন্ট আপনার করে ফেলছে, ওখানে অবস্থান নিয়ে ফেলছে। তো এটা তো সরকার এটা বুঝবে না যে তাদের দাবিটা আপনি হাদিকে মেরে ফেলছে গুলি করে, কিভাবে নৃশংস, আমরা ভিডিও দেখেছি। তার তো ওই বিষয়টা, তার ঘাতকের বিচার চাইতেই পারে। সে ঘাতক কোথায় আছে, দেশে আছে না বাইরে আছে, এই খবরটা বাংলাদেশ দিতে পারবে না, সরকার দিতে পারবে না। তো সরকার আছে কেন বলেন আপনি? স্বাভাবিক প্রশ্ন। তাদের যে আমরা বলবো যে ভাই এত ইম্পর্টেন্ট জায়গা তোমরা ঘেরাও করে রাখো না, ঢাকার সিটিজেনদের অসুবিধা হচ্ছে, হসপিটালে অসুবিধা হচ্ছে, তাদের দাবি তো বৈধ। আপনি তার খুনির ধরবেন না, এরা ওরে ধরে ধরে আপনি শো করতেছেন, তাদের ভিতরে আদৌ কতটুকু জড়িত আছে না আছে আমরা কেমন বুঝবো? বলা হচ্ছে যে তার সাথে সম্পর্ক আছে, দেখা হয়েছে, অবকাশে ছবি তো যে কোনো একজনের, ধরেন খুনি, সে একবার খুন করছে, সে জেলে ছিল, সে বেল পেল কি করে? আপনি অনেক খুনিকে আটকাতে, অনেকে তো খামা খুন না রয়েছে বিদেশে, তারও খুনের কেস দিয়ে আটকাই দিয়েছেন, বেল দেন না। কিন্তু জেনুইন খুনি সে বেল পেয়ে আসলো কি করে? বেল পেয়ে বেরোয় সে হাদির সাথে থাকে, হাদিরে গুলি করে এখন লাপাত্তা। তার মানে কোনো ইন্টেলিজেন্স কাজ করে না, কোনো ইন্টেলিজেন্স কাজ করেন না তো। এই জন্য আপনি দেখবেন ঠিক ফ্যাসিস্ট সরকারের সময় যে অবস্থা, এক বোম ফাটে নাই, একবার ওই যে ইয়েতে আপনার এয়ারপোর্ট রোডে মামলা হলো, এই যে বাসে
বোম ফাটছে, আগুন ধরে গেছে, তাতে 500 জন বিএনপির কর্মী আসামি। আরে বোম ফাটে নাই বা আগুন লাগে নাই, তারপরে আসামি আছে আসামি। তো এই জন্যেই এখন দেখেন আপনার খেয়াল, ওই আপনার নিউ মার্কেটের পাশে এক হকার মারা গেছিল, তার জন্য কত লোক আসামি। বিদেশে আছে সেও আসামি, সাকিব আল হাসান সে বিদেশে, সেও আসামি হয়েছে। তো এটার বিশ্বাসযোগ্যতা কোথায়? এই কেস টিকবে কি করে? আপনার কেস যাদেরকে ফেসিবাদের দোষর ছিল তাদের যদি আপনি আটকান, জেনুইন কেসই তো ছিল। ধরেন সালমান রহমান, তাকে খুনের কেস দিলে কেউ বিশ্বাস করে বলেন? সে তো শেয়ার মার্কেট লুট করছে, ওখানে তো কেস পেন্ডিং, ওই কেসেই তো আপনাকে আটকায় রাখতে পারেন। আপনি খুনের কেস দিচ্ছেন কেন বলেন? খুনের কেস আনিসুল হক মাহমুদ, আনিসুল হক আইনমন্ত্রী, তার বিরুদ্ধে খুনের মামলা, কেমন? এগুলো বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। এই জন্য বিশ্বাস নাই যে জোর করে একটা খুনের মামলা দিয়ে আটকায়। কিন্তু না, ধরেন তারা মন্ত্রিসভার সদস্য ছিল, শেখ হাসিনার সাথে তারা বৈঠক করেছে, 14 দলীয় জোটের সাথে বৈঠক করে ইমার্জেন্সি সেনাবাহিনী, র্যাব, পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছে হাটলাইনে। সেটার জন্য তো তারা নির্দেশদাতা হিসেবে আসামি হতেই পারে। হতে পারে। আপনি সেই জায়গায় থাকতেন, ট্রাইব্যুনালে তো এগুলোর বিচার হয়, আপনার দোষর হিসাবে তো বিচার হয়, আপনার নির্দেশদাতার অংশগ্রহণ এই সেই। তো আপনি এখানে থাকতেন। আপনি নিউ মার্কেটে সালমান রহমান, আনিসুল হক কেমনে খুন করতে গেছে বলেন আমারে? এইগুলো কেন মামলা দেওয়া হলো? এইগুলো তো বিচার বিভাগের উপরে অনাস্থা। আপনি মামলাগুলো দিয়ে আটকায় রাখছেন কেন? আপনি তার তো, আমি বললাম তো, দুইজনেরই, আনিসুল হক তার তো যে পরিমাণ টাকা রোজগার করছে তার হিসেব ঠিক আছে, আপনি দুর্নীতির মামলা দিয়ে তাকে আটকায় রাখেন, সমস্যা কি? আইন তো আছে, দুদকের আছে না, ধরে রাখতে পারে না, ধরে রাখেন না। এরা যদি সুপ্রিম রেসপন্সিবল না হয় তাহলে এতগুলি মানুষকে কার নির্দেশে, কার প্ররোচনায় খুন করা হলো? না, সুপ্রিম রেসপন্সিবিলিটি নাও থাকতে পারে এদের, কিন্তু তাদের রেসপন্সিবিলিটি আছে। সালমান রহমান উপদেষ্টা ছিল, তার উপদেশে তো শেখ হাসিনা অনেক কিছু করতে পারে, করছেও। সেই জন্যই তো তাকে চার্জ জানা হয়েছে। না, সে চার্জ জানুক, আমি তো বলছি স্কোপ আছে, আমি তো বলে দিচ্ছি। সালমান রহমান শেয়ার বাজার বসায় দিছে, আছে না? সালমান রহমান ব্যাংক লুট করেছে, সে উপদেষ্টা আছে, সেই সব মামলা দিয়ে তাকে আটকায় রাখেন, সমস্যা তো নাই। আনিসুল হকের টাকার হিসেব দেন, ওর তো প্রচুর টাকা এদার ওদার করছে, তারা হিসেব দেন, আটকায় থন। আপনার যে মামলা মানুষ বিশ্বাস করবে না সে মামলা দিতেছেন কেন? এইটুকু আমার প্রশ্ন। জি, আটকা রাখার স্কোপ তো আছে। শহীদুল ইসলাম, ওসমান হাদি কেন টার্গেট হলো? আসলে কি সবাই কি জুলাই বিক্রি করে দিয়েছিল? ওসমান হাদি কি জুলাইকে ধরে রেখেছিল? না, সব টার্গেট। সে পায়ে হাঁটছে, রিক্সায় চড়ছে, তাকে গুলি করা সহজ, আর তার সাথেই কিলার ছিল, সুতরাং সে গুলি করে দিছে, এরকম। জি, মানে ওসমান হাদির হত্যাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ার কারণ কি? তার মানে যারা তাকে হত্যা করেছে, নির্দেশ দিয়েছে, পরিকল্পনা করেছে, বিনিয়োগ করেছে এবং খুনিকে পালাতে সাহায্য করেছে, তারা কি সরকারের চেয়েও বেশি শক্তিশালী? দেখুন, হ্যাঁ, তারা কি সরকারের চেয়েও বেশি শক্তিশালী কিনা সেটি আমার জানা নাই, কিন্তু তারা যে শক্তিশালী এটি নিঃসন্দেহে আমরা বলতে পারি। কারণ হচ্ছে যে ওসমান হাদিকে হত্যা করার পরে যেভাবে হত্যাকারীরা পালিয়ে গেল, তো যখন তাকে হত্যা করা হলো তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাক্টিভ হওয়া দরকার ছিল, যেহেতু একটি গুলির ঘটনা ঘটেছে, ওসমান হাদির মতো একজন মানে জুলাই যোদ্ধার উপরে গুলি করা হয়েছে, তো হত্যাকারীদেরকে ধরবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট তৎপর হওয়া উচিত ছিল। তো আমরা দেখলাম কি সেখানে নানা ধরনের কনস্পিরেসি হচ্ছে। তো হত্যাকাণ্ডের 6 ঘন্টার মাথায় না 8 ঘন্টার মাথায় একজন অ্যাক্টিভিস্ট, একজন সাংবাদিক, তিনি বললেন ওসমান হাদির হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তার কাছে এই তথ্যটি কিভাবে আসলো? এখানে কি অন্য কোনো কনস্পিরেসি কাজ করতেছে কিনা, অন্য কোনো এজেন্সি জড়িত কিনা, সেটি বের করবার প্রয়োজন আছে। আমার মনে হয় এটি সরকারের দায়িত্ব। আর না হয় 8 ঘন্টার মাথায় একজন হত্যাকারী দেশ ছেড়ে পালিয়ে যাবে, আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করেছিল, তাদের দায়িত্বটা কি? আর তিনি কিভাবে জানলেন যে সে পালিয়ে গেছে? তো তার সাথে কোনো কানেকশন আছে কিনা, অথবা তিনি এর কোনো গুরু রহস্য তার কাছে জানা আছে কিনা? তার কাছে তো তথ্য থাকতেই পারে, তথ্য থাকতেই পারে। তথ্য যদি তার কাছে থাকে, ওপেন এয়ারে বলেছেনই, উনি তো একদমই ওপেন, যিনি এটা বলেছেন। আমি বলি যে হ্যাঁ, এই জন্যই আমাদের সন্দেহ আরো বেশি তৈরি হয়েছে যে এটি জানার পরে হত্যাকারীরা পালিয়ে গেল।
সে কি পালিয়ে গেছে না সে দেশের মধ্যে রয়েছে, তাকে কি তাকে বাঁচাবার জন্য কি এই বক্তব্যটি দেয়া হলো কিনা যে সে দেশের বাইরে চলে গেছে? আমরা এখনো শুনতে পাচ্ছি যে হত্যাকারীরা দেশের বাইরে যেতে পারেনি, এরকম কথাও তো আছে। সুতরাং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে তাই সে এখনো পালিয়ে যেতে পারে নাই, দেশের মধ্যে রয়েছে। এর মানে তো এই বক্তব্যটা কেন আসলো? এর মানে হলো যে এর পিছনে কিছু কাজ করছে। কারণ হলো যে এর অনেক কারণ থাকতে পারে। অনেকে বলেছে যে নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য, অন্য কোনো ইস্যু তৈরি করবার জন্য এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কেউ কেউ বলেছে টার্গেট কিলিংয়ের জন্য একটা তালিকা করা হয়েছে। এটি তার কাছেও জিজ্ঞেস করা যেতে পারে যে টার্গেট কিলিংয়ের তালিকাটা কারা করেছে, কোত্থেকে আসলো, আপনার কাছে তথ্য আছে, তথ্যটি আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীকে দেন না কেন? সহযোগিতা আপনি দিচ্ছেন না কেন? তো এই বিষয়গুলো সরকারের পক্ষ থেকে আমার মনে হয় দেখা উচিত। আর না হয় এই মানে এই হত্যাকাণ্ড ঘটিয়ে আরও যারা টার্গেটে রয়েছেন, এই হত্যাকাণ্ড ঘটিয়ে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য চেষ্টা তো আছেই। এটি যেমন পালিয়ে যাওয়া ফ্যাসিবাদীদের আছে, এদেশে লুকিয়ে থাকা তাদের দোসরদের রয়েছে। এরপরে অনেকে বলেন, সেদিন দেখলাম যে এই সরকারের একটি অংশ ছিল, যিনি সরকারের উপদেষ্টা ছিলেন, তার একটি বক্তব্য আমি শুনেছি। সেদিন তিনি একটি বক্তব্য দিয়েছেন যে ওসমান হাদির হত্যাকারীরা সরকারের ভিতরে একটি অংশ রয়েছে। সেটি একটি পত্রিকায় নিউজ করেছে, একটি বড় পত্রিকা। সুতরাং এটি যদি হয় তাহলে সেই তারা কারা সেগুলোও তো বের করা দরকার। নাহলে ওসমান হাদিদের মতো দেশপ্রেমিক, আমি বলবো যে ওসমান হাদিকে কেন হত্যা করা হয়েছে তার বক্তব্যগুলো যদি আপনারা শোনেন এখন, তাহলে বুঝবো যে তাকে কেন হত্যা করা হয়েছে। তার বক্তব্যগুলো অত্যন্ত পরিষ্কার ছিল। তার প্রতিটি বক্তব্য আমি বলবো যে তিনি এই জুলাই বিপ্লবে এবং বিপ্লব পরবর্তী সময়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, অনেকে ভিন্নভাবে নিতে পারেন তার বক্তব্যগুলো। আমার কাছে মনে হয়েছে একজন দেশপ্রেমিকের যে পরিচয় তার মধ্যে ফুটে উঠেছিল, যার কারণে তাকে হত্যা করা হয়েছে। তিনি যে আধিপত্যবাদ বিরোধী বক্তব্য দিয়েছিলেন, আমার মনে হয় এটিও একটি কারণ হতে পারে তাকে হত্যা করা। তো সুতরাং আমার মনে হয় যে এ ধরনের হত্যাকাণ্ড রোধ করবার জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী, সরকারের সমন্বিতভাবে কাজ করা উচিত। এবং এটি বন্ধ করবার জন্য আমার মনে হয় যে গোয়েন্দা সংস্থাকে আরও তৎপর হওয়া উচিত। এটি যদি বন্ধ করা না যায় তাহলে আমরা যেই আশঙ্কার কথা বলছি যে এদেশের রাজনীতিতে একটি অনিশ্চিত পরিবেশ তৈরি হতে পারে, এরকম যদি ঘটনা ঘটতে থাকে তাহলে বাংলাদেশের, আমরা যে নতুন বাংলাদেশ দেখার যে স্বপ্ন দেখেছিলাম, এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল, সেটি স্বপ্নই থেকে যাবে। আমার মনে হয় যে সেদিকে আমরা কতদূর আগাতে পারি সেটি এখন সময়ের দেখার আমাদের দেখতে হবে অপেক্ষা করে। জি, আপনাকে ধন্যবাদ আজিজ। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আমরা দেখলাম যে ওসমান হাদির ঘটনায় অতি দ্রুত খুনিকে শনাক্ত করা হলো এবং এটা গণমাধ্যমে আসলো, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো। এত দ্রুত গতিতে, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনাক্ত করতে পারলো না, গণমাধ্যম এটা শনাক্ত করলো, তারপরেও খুনিকে গ্রেপ্তারে এতদিন সময় কেন লাগছে? ব্যাপারটা যদি এটা বলা হয় যে এনসিপি পক্ষ থেকেই বলছে সরকারের একটি অংশ জড়িত, তো যদি মনে করি যে সরকারের পক্ষ থেকে এই চেষ্টাটা হয় নাই, নইলে কিছু লাগে না তো। সরকার একটা সারমন জারি করে দিয়ে সব বর্ডার সিল যাবে কি করে? বর্ডার সিল, যেখানে স্থল বন্দর আছে, আপনার এয়ারপোর্ট আছে, নৌবন্দর আছে, সব জায়গা তো সিল করে দিল। আর বাকি জায়গা তো হেঁটে যাওয়া, সেটাও ওরা দেখবে। যদি কঠিনভাবে হাদির মতো এইটার, আমার মনে হয় হাদিকে গুরুত্বই দেয় নাই। কারণ সে একটা অভ্যুত্থানের শক্তি, সে হেঁটে হেঁটে ক্যাম্পিং করতেছে, পয়সা খরচ করে, সে একটা নতুন মাত্রা যোগ করতে চাচ্ছে পলিটিক্সে, সে টার্গেট হতে পারে, এই কল্পনাটাও বোধহয় সরকারের কাছে আসে নাই। অনেক কিছুতে আসে নাই, যেমন ধরেন আইনশৃঙ্খলা পরিস্থিতি। আপনার প্রায় 50% উপর 5ই আগস্টের পরে থানা লুট হয়ে গেছে অস্ত্র। তার আগে ফ্যাসিস্ট সরকার কমপক্ষে 1.5 থেকে 2 লাখ অস্ত্র লাইসেন্স দিয়ে দিয়েছিল। সেটা মূলত সরকারি লোকের হাতে চলে গেছিল, যুবলীগ, ছাত্রলীগ এদের হাতে চলে গেছিল। এরপরে আপনার এই সরকার এসেও কিন্তু প্রথম দিকে যৌথ বাহিনী নামাইছে, যৌথ নামায় ছুরি কাছি কিছু উদ্ধার করছে, নামকে অস্ত্র অল্প কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এরপরে এখন সরকার বলছে কি, হাদি মারা যাওয়ার পরে এখন বলতেছে যে প্রত্যেকটা প্রার্থীকে একটা অস্ত্র ইচ্ছে করলে লাইসেন্স দেব এবং তার একটা গানম্যান থাকবে। আপনি বলেন তো দেখি, আপনি বলেন ওই অস্ত্র উদ্ধার হলো না,
ওই অস্ত্র কমপক্ষে আবার বর্ডার দিয়ে অস্ত্র আসে, ফ্রি স্টাইল অস্ত্র আসে। ধরেন ফিল্ডে যদি 3 লাখ অস্ত্র পড়ে থাকে, 5 লাখ অস্ত্র পড়ে থাকে, আর আপনি লাইসেন্সধারী অস্ত্র যদি আপনার ট্রেনিং লাগে না, আর ধরেন আমি এমপির দাঁড়াইলাম, আমার একটা অস্ত্র লাইসেন্স দিয়ে দিলেন, আমার ট্রেনিং লাগে না, অবশ্যই আমি লাগবে। আপনার পেটে গুলি করাতে চোখে লাগাই দেবো তো। এবং আমি আর বলেন তো দেখি, একজন গানম্যান রাইফেল নিয়ে আসে, অস্ত্র নিয়ে আসে, ক্যান্ডিডেটও অস্ত্র নেই, সে ভোটারের কাছে কেমনে যাবে? ভোটার তো ডরেই পালাবে, হায় 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 আমার ধরতে আসছে। তো সুতরাং এটাও ধরেন যে প্রায় 2000 প্রার্থী থাকবে, আর 2000 গানম্যানও যদি থাকে, জি। 4000 অস্ত্র যদি সারা দেশে ছড়ায় দেন, সারা দেশ তো একটা অস্ত্রের কারখানা হয়ে যাবে। অর্থাৎ আমাদের বক্তব্য যেটা আপনাদের থেকে বুঝলাম যে ব্যক্তিকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত না করে সামগ্রিক নিরাপত্তা যদি নিশ্চিত করা যায়, তাহলেই শহীদ ওসমান হাদির মতো পরিণতি কাউকে ভোগ করতে হবে না। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমরা এখানে শেষ করছি। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। আমরা আজকে এখানে শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন।